এই পৃথিবীর সকল ফুটবল ফ্যানদের জন্য একটি দুর্বলতা এবং যেই ম্যাচটা আসলে নিজেই একটা উদযাপনের উপলক্ষ সেটা হচ্ছে এল ক্লাসিকো। আর সেই এল ক্লাসিকোটা যদি হয় বোনাস এল ক্লাসিকো তাহলে এটা তো আসলে আমাদের সকল ফুটবল ফ্যানদের জন্য সোনাই সোহাগ। ঠিক তেমনই একটা হচ্ছে এল ক্লাসিকোর মাহেন্দ্রক্ষণে আমরা দাঁড়ায় আছি। সম্ভবত টানা ৪র্থ বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আমরা দেখতে যাচ্ছি রিয়াল এবং বার্সার ম্যাচ। মানে আরেকটি এল ক্লাসিকো। দেখেন এই টুর্নামেন্টটা আসলে করা হয়েছিলই আসলে রিয়াল এবং বার্সাকে একসাথে খেলানোর জন্য এক্সট্রা একটা এল ক্লাসিকোর জন্য। একটা সময় এই ট্রফিটা ছিল আসলে একটা ম্যাচের টুর্নামেন্ট। একটা ম্যাচ বললে হচ্ছে একটা ফাইনাল ম্যাচের ২ লেগের ফাইনাল হইতো। সেইরকম একটা টুর্নামেন্ট। যেখানে কম্পিট করতে হচ্ছে লা লিগা চ্যাম্পিয়ন এবং হচ্ছে কোপা দেল রে চ্যাম্পিয়ন। কিন্তু ২০২০ এর পর থেকে ২০২০ এর পর থেকে এইটাকে স্প্যানিশ ফুটবল ফেডারেশন বা স্প্যানিশ যারা আম লিগ আয়োজন করে, লিগ ফেডারেশন এরা হচ্ছে মিলায়া সিদ্ধান্ত নিল যে ১ ম্যাচের টুর্নামেন্ট হওয়ার থেকে এইটাকে আমরা ছোট একটা শর্ট টুর্নামেন্ট হিসেবে করতে পারি ৪ ম্যাচের যেখানে ২ টা সেমিফাইনাল এবং ১ টা ফাইনাল থাকবে। আসলে এই ম্যাচ বাড়ানো তাদের যতটা ইচ্ছা ছিল তার থেকে আমার মনে হয় বার্সা এবং রিয়ালকে একসাথে খেলানো যায় কিভাবে সেইরকমই কিছু একটা। এই টুর্নামেন্টটা আসলে হইতো কাদেরকে নিয়ে? যারা হচ্ছে লা লিগা চ্যাম্পিয়ন বা কোপা দেল রে চ্যাম্পিয়ন এবং ২ দলই যদি চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে রানার্স আপ এবং চ্যাম্পিয়নদের মধ্যে একটা ফাইনাল ম্যাচ আয়োজন করা হইতো কিংবা হচ্ছে এটাই আসলে এই টুর্নামেন্টের মূল নিয়ম ছিল। কিন্তু ২০২০ সালের পর থেকে দেখলো যে যদি মানে লা লিগা কর্তৃপক্ষ দেখলো যে যদি একটা এল ক্লাসিকো হয়, এল ক্লাসিকো এমন একটা ম্যাচ যেটা হচ্ছে পুরো ফুটবল ইতিহাসেরই সেরা ম্যাচগুলার একটা সময় তো ২ দলে এক দলে খেলতো মেসি, এক দলে খেলতো রোনালদো এবং হচ্ছে একপাশে পেপ গার্দিওলার মতো কোচ, অন্য পাশে জিদানের মতো কোচেরাও দাঁড়াইছে। সেই সাথে এবার জাভি আলোনসোর হচ্ছে প্র্যাকটিক্যাল মাস্টারমাইন্ড ও বলা যায়। নরমালি জাভি আলোনসো হচ্ছে মিড ডমিনেশন ফুটবল খেলতে পছন্দ করে। মিড ডমিনেশন নিয়ে আমাদের লেখা আছে ব্লগে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন যে মিড ডমিনেশন কিভাবে কাজ করে বা এই প্র্যাকটিসটাকে কিভাবে এপ্লাই করা যায়, কিভাবে এর জন্য এই সবকিছু নিয়ে আমাদের ডিটেইল ব্লগ আছে। আমরা লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আমরা যদি টপিকে মানে ফিরে আসি আরকি। ও এইরকম বাঘা কোচ, বাঘা প্লেয়ার খেলে। একসময় খেলতো এবং এখনো খেলে। এখন হালের সেনসেশন একপাশে লামিন ইয়ামাল, আরেক পাশে হচ্ছে এমবাপ্পে, একপাশে ভিনি, আরেক পাশে রাফিনিয়া। সো এখনো যে কোনোভাবে জৌলস কমেছে ব্যাপারটা তা না। ২০২০ সাল থেকে এটা মিনি টুর্নামেন্ট করার পর থেকে আয়োজকরা যেই উদ্দেশ্য নিয়ে আসলে এই মিনি টুর্নামেন্টটা করে, মোটামুটি আমরা বলতে পারি এই তাদের আয়োজকের উদ্দেশ্য সফলই বলা যায়। কারণ ২০২০ সালের পরে টানা ১৪ বারের মতো আসলে ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। আ এতে আয়োজকরা পাচ্ছে হচ্ছে বস্তা ভর্তি টাকা। আর আমরা যারা ফুটবল ফ্যান আছি তারা আ নির্ভেজাল। তো এবারে আসেন আমরা আসলে ম্যাচ কন্ডিশন নিয়ে কথা বলি। ম্যাচ কন্ডিশন বলতে ম্যাচ কন্ডিশন এর বেশিরভাগ অংশ হয়তো আমরা বার্সেলোনা কেন্দ্রিক কথাবার্তা বলার ট্রাই করব। আম আমি যেহেতু বার্সা ফ্যান সো আমি এজ এ ফ্যান পয়েন্ট অফ ভিউ নিয়েই আলোচনা করার ট্রাই করব। লাস্ট এল ক্লাসিকোতে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের ম্যাচটাই লিগের ম্যাচ, লা লিগার ম্যাচে হচ্ছে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে হয় এবং সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ এ জয়লাভ করে। এই ২-১ গোলের জেতা ম্যাচের আগে টানা ৪ ম্যাচে হচ্ছে রিয়াল মাদ্রিদ বার্সার কাছে হারে। আর এই টানা ৪ ম্যাচে হারের ফলে তারা গতবার যে এই ডোমেস্টিক ট্রিপল ছিল সেইটা বার্সার কাছে হারায়। বলতে গেলে এইটার একটা ফাইনাল ছিল। তারপরে লা লিগারও যেই লাস্ট এল ক্লাসিকো ছিল ওইটাই মূলত টাইটেল রেসটাকে ডিফাইন করে। এর বাইরে হচ্ছে কোপা দেল রের যে ম্যাচটা ছিল ওইটাতেও সো বলাই যায় আসলে ৪ টে ম্যাচ হারার ফলে তারা হচ্ছে ৩ টা ট্রফি লস করে এবং পুরো সিজনটা ট্রফিলেস থাকে। ২ টিমের দিকে যদি তাকান ঠিক সেই রকমই অবস্থা। একদিকে বার্সেলোনা যেরকম আনবিটেন এবং অন্যদিকে রিয়ালের ভঙ্গুর অবস্থা। লাস্ট যে ম্যাচে হচ্ছে রিয়াল মাদ্রিদ জয়লাভ করেছিল সেখানে বার্সার মূল একাদশের প্রায় ৭ জন প্লেয়ার মিসিং ছিল। তার মধ্যে বিশেষ করে যেই কথা বলতেই হয় সেটা হচ্ছে रियाल আ मैड्रिड एट दिस पॉइंट ये গোলকিপার ट्रॉफी জুয়ান हर গার্সিয়া साल এবং की রাফিনিয়ার কথা। মাঝখানে পেদ্রি ছিল কিন্তু পেদ্রির ফর্ম একটু এদিক-সেদিক पर ছিল हर এবং बार की तरह इस সেই बार দিকটাতে भी হচ্ছে इस मैच में পেদ্রির बात इज्जत की है दोस्तों। এমবাপ্পের ভিনির শার্ট মানে জার্সি টেনে ধরার যে একটা মিম প্রচুর ভাইরাল হয়েছিল। আশা করি এই ম্যাচে হচ্ছে ঐরকম কিছু ঘটবে না। তার বিপরীত ঘটার চান্সই বেশি। কারণ এই ম্যাচে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে রাফিনিয়াকেও পাচ্ছি ফুল ফিট এবং সেই সাথে জোয়ান গার্সিয়ার সাথে এসপ্যানিওলের ম্যাচটা নিশ্চয়ই মনে আছে। এসপ্যানিওলের ম্যাচে
সে তার অতিমানবীয় যেই সেভগুলা করেছিল শুধু তাই না, পরের ম্যাচে যদিও আসলে আম সেমিফাইনালে এই টুর্নামেন্টের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে আসলে ওইভাবে পরীক্ষায় পড়তেই হয় নাই। ও মনে হয় যে আম তার গোলকিপিং পজিশনে বসে ঘুমাচ্ছিল এরকম একটা অবস্থা। তো তবে ওই ম্যাচে পুরো মিডফিল্ড এবং অ্যাটাক বার্সা যেভাবে খেলছে, তো আমরা আবার নতুন করে আশা করতেই পারি যে বছরের শুরুতে আমরা আরেকটা এল ক্লাসিকো জিতবো এবং জেতার মধ্যে দিয়ে নতুন একটা ট্রফি জয়ের মধ্যে দিয়ে এই বছরে যে আমরা এখনো এক্সপেক্ট করি বা আশা রাখি, সমস্ত ফ্যানরাই মনে হয়, সমস্ত কিউলরাই আসলে আশা করে যে বার্সার আরেকটা ট্রেবল দেখার জন্য। আর চ্যাম্পিয়ন্স লিগ প্রায় ১১ বছর দেখা নাই। তো চ্যাম্পিয়ন্স লিগও একটা অধরা স্বপ্ন। সেই সবকিছু মিলায়ে বছরের শুরুটা হইতে পারে রিয়াল মাদ্রিদকে হারানোর মধ্যে দিয়ে, এবং এল ক্লাসিকোতে জয়ই একটা অন্যরকম ব্যাপার, এবং সেই জয় যদি আপনাকে একটা ট্রফি গিফট করে, সেটা আসলে সোনায় সোহাগা বলতে। দেখেন, এই ধরনের টুর্নামেন্ট বা এই টুর্নামেন্টটাকে যেই উদ্দেশ্যে খেলানো মানে শুরু করা হয়েছিল, সেটা হচ্ছে রিয়াল এবং বার্সার ম্যাচের জন্য। মানে আপনি যদি কোন রাগ-ঢাক না রেখে বলতে চান, তাহলে বলা যায় যে রিয়াল এবং বার্সার ম্যাচ হবে বেশি আ বড় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, বেশি দর্শক, টিভি রাইটস থেকে টাকা, অ্যাড থেকে এত টাকা, বিভিন্ন স্পন্সরশিপ থেকে টাকা, এবং মানে সব মিলে ওভারঅল বিজনেস পারপাস, এবং টুর্নামেন্টটাকে আরেকটু জৌলুসপূর্ণ করার জন্য। আগে যেমন লা লিগা চ্যাম্পিয়ন্স বেশিরভাগ সময়ই, মানে বেশিরভাগ সময় বলতে আপনি যদি মেয়াদ অতীতে দেখেন তাহলে দেখবেন যে যদি ৭-৮ বা এই দশকেও যদি দেখেন, দেখবেন বার্সা, রিয়াল এরাই জিতত, এবং কোপা দেল রে এরাই জিতত। এদের মধ্যেই কোন ম্যাচ হইতো। কিন্তু অনেক সময় এরকমও দেখা গেছে যে রিয়ালই ২ টাই জিতেছে বা বার্সাই ২ টা জিতেছে। সেক্ষেত্রে ট্রফি অনেক সময় এমনিও দিয়ে দেওয়া হইছে। সেই জায়গা থেকে বের হয়ে এসে ৪ টা ম্যাচ, ৩ টা ৪ টা ম্যাচের একটা শর্ট টুর্নামেন্ট, যেখানে মোটামুটি লা লিগার ১ম দিকে ৪ টা বড় টিম খেলে। দেশ্য একটা ছোট টুর্নামেন্ট হইলেও মূলত ফাইনালে বার্সা এবং রিয়ালকে খেলানো। সৌদিতে যেই সম্ভবত বার্সা আর অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচে সম্ভবত ৬০,০০০-৭০,০০০ এর মতো মনে হয় দর্শক ছিল। এটাও একটা কিন্তু বড় রকমের পাওয়া। এই বিজনেস ফ্যাক্টর গুলোর কাজের কারণেই এই টুর্নামেন্টটাকে এই ফরমেশন এ নিয়ে আসা, এবং বলতে পারি আমরা এই টুর্নামেন্টটা তার জায়গায় সফলও বলা যায়। কারণ টানা ৪ টা ফাইনালই হয়েছে এল ক্লাস। সো আপনি আসলে বলতেই পারেন যে এই টুর্নামেন্টের সেমিফাইনাল আসলে সেমিফাইনাল না। সেমিফাইনালের অন্য ২ টিমের ওইভাবে সাপোর্টাররা বলতে গেলে থাকেও না, যেহেতু স্পেনের বাইরে খেলা হয়। সেই ক্ষেত্রে মূলত ফ্যানরা সবসময় রিয়াল এবং বার্সারই। রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভ থেকে দেখলে এই ম্যাচের আগে আসলে এমবাপ্পেকে নিয়ে আসা হইছে। এমবাপ্পে খেলবে কিনা জানি না। এইরকম একটা টুর্নামেন্টে এইটা যদিও দেখেন, সব যেই আ কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগায়। তারপরে আসে সুপার কোপা। তো ওই ৩ টা টুর্নামেন্টের ভারত্বর দিক দিয়ে দেখলে এইটা আসলে ঐরকম একটা বড় টুর্নামেন্ট না। সো মনে হয় না যে এমবাপ্পেকে খেলাবে। এটা একটা ব্রেইন গেমের মতো যে এমবাপ্পে আছে। কারণ বার্সার যদিও গতবারে ৪ টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, কিন্তু প্রত্যেকটাতেই এমবাপ্পের গোল আছে। গত চ্যাম্পিয়ন্স লিগেও দেখবেন যে এমবাপ্পের গোল আছে। সরি, চ্যাম্পিয়ন্স লিগ বলতেছি। গত এল ক্লাসিকোতেও দেখবেন যে এমবাপ্পের গোল আছে। তো এমবাপ্পে বার্সার যে হাইলাইন ডিফেন্সটা আছে, হাইলাইন ডিফেন্সটাকে ভাঙার জন্য এমবাপ্পে অনেক বড় একটা ফ্যাক্টর। আর এটা কোন ডাউট নাই যে এমবাপ্পে one of the best player right now. সো আপনি বলতেই পারেন যে এইরকম একটা প্লেয়ার আপনার টিমে থাকলে আপনাকে একটু অ্যাডভান্টেজ বা একটু এজ প্রদান করে। তো এইজন্যই আসলে ডাকা। কিন্তু লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ বা কোপা দেল রে রেখে এমবাপ্পেকে খেলাবে কিনা এইটা একটু কনফিউজিং। কিন্তু এই কনফিউজিং করার জন্যই সম্ভবত এমবাপ্পেকে নিয়ে আসা হইছে। কারণ যে যদি দেখেন যে আপনি যখন অপোনেন্ট আপনার টিমকে নিয়ে আ প্ল্যান করবে, তখন আপনার টিমে এমবাপ্পে নাই, তখন একটা প্ল্যান হবে, আর এমবাপ্পে আছে তখন একটা প্ল্যান হবে। এমবাপ্পেকে যখন আপনি আম স্পেন থেকে নিয়ে আসবেন সৌদি আরবে, তখন অন্য একটা টিম অবশ্যই ভাবতে বাধ্য হবে যে মোটামুটি ফিট হয়তো খেলাইতে পারে। খেলাক না খেলাক অন্য একটা ব্যাপার। বাট ওকে নিয়ে প্ল্যান করবে। আর এই কারণেই সম্ভবত এমবাপ্পেকে নিয়ে আসা হইছে। কিন্তু এর বাইরে দেখেন, আরেকটা যদি ভাবেন যে এমবাপ্পেকে খেলাইতেও পারে। কারণ গতবার আ ট্রফি লেস ছিল। তো এইবারেও যে রিয়াল মাদ্রিদের খুব একটা ভালো অবস্থা, ব্যাপারটা সেরকম না। আপনি আপনার টিমকে নিয়ে ট্রফি লেস থাকার থেকে এটলিস্ট একটা ট্রফি জিতলে বছরের শুরুতে একটা ফাইনাল জিতলেন এবং আপনি বার্সাকে হারাইয়া জিতলেন। সেক্ষেত্রে আপনার যে প্রেশারটা থাকবে, সেই প্রেশারটা রিলিজ করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়। বিশেষ করে জাভি আলোনসো খুবই প্রেশারে আছে, এবং অনেক সময় কথা হচ্ছিল যে তাকে
আ স্যাক করে কিনা। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি স্যাক হবেন এরকম ভাবছেন। সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে একটা এল ক্লাসিকো জিতেন এবং একটা ট্রফি জেতেন, তো আপনার জন্য অবশ্যই সোনায় সোহাগা। সেক্ষেত্রে একটু রিস্ক নিতেও পারে। মানে রিয়াল মাদ্রিদ যে একদমই এমবাপ্পেকে নিয়ে রিস্ক নেবে না ব্যাপারটা এরকম না। কিন্তু আবার যে খুব বেশি রিস্ক নিবে এইটাও মনে হয় না। স্টার্টিং 11 এ না থাকলেও হয়তো শেষের দিকে ১০ মিনিট ২০ মিনিটের জন্য নামাটাও আসলে এমবাপ্পের মতো প্লেয়ার এই ১০ মিনিট ২০ মিনিটেই আপনার পার্থক্য করে দেওয়ার জন্য যথেষ্ট। তারপর আসেন বার্সার স্টার্টিং 11 এর জন্য। বার্সার স্টার্টিং 11 এর জন্য সবথেকে বড় প্রশ্ন হচ্ছে স্ট্রাইকার হিসেবে কি? স্টার্টিং 11 এ আপনি ফারান তোরেসকে খেলাবেন না লেভানডস্কিকে খেলাবেন? দেখেন লেভানডস্কি আমার যদিও পার্সোনাল প্রেফারেন্স লেভানডস্কি মানে আমি লেভানডস্কির ফ্যান। আ সে যখন হচ্ছে বায়ার্ন মিউনিখে ছিল তখন থেকেই ওর ফ্যান বলা যায়। তো আমি পার্সোনালি চাইবো লেভানডস্কিকে খেলানো বা এবং ওজি অ্যাটাকটাই চাইবো যে একপাশে রাফিনিয়া, লেভানডস্কি আর এই পাশে হচ্ছে লামিন ইয়ামাল। এই ত্রিফলাইটাই আমি চাই। কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি একটু চিন্তা ভাবনা করেন দেখেন লেভানডস্কির বয়স হয়ে গেছে প্রায় ৩৭ কি ৩৮। তো এই বয়সে আপনি স্টার্ট করা এবং পুরো ৯০ মিনিট ধরে আপনার সেম টেম্পো ধরে রাখাটা ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে এই জায়গায় ফারান তোরেস একটু এজ পায়। এজন্য ফারান তোরেসকে খেলানো হয়। আর প্র্যাকটিসের দিক দিয়ে চিন্তা ভাবনা করলে আপনি শুরুর একাদশে ফারান তোরেসকে খেলানোটাই মনে হয় বেটার চয়েস। কারণ ফারান তোরেস কি করলো আপনার যখন শুরু করছেন তখন আপনার অপোনেন্ট টিমের হচ্ছে ডিফেন্ডাররা ফ্রেশ। তারা আপনাকে হচ্ছে প্রবলেমে ফেলবে বেশি, ট্রাগল করবে বেশি। আপনার সাথে স্পিড ম্যাচ আপ করবে বেশি এবং আ তারা হয়তোবা দৌড়াবেও বেশি। এই ক্ষেত্রে আপনার হয়ে যায় কি যে আপনার যখন ৩৭ বছর তখন কিছুটা একটু ডিসঅ্যাডভান্টেজ থাকে। কিন্তু তারপরেও আসলে লেভানডস্কি তো লেভানডস্কি। লেভানডস্কির যে প্রেসিং, লেভানডস্কির যে থিংকিং, লেভানডস্কির যে হচ্ছে ট্রু পটেনশিয়াল বা আমরা যদি আরেকটু সহজ করে বললে হচ্ছে লেভানডস্কির যে আ একজন প্রপার স্ট্রাইকারের যে একটা হচ্ছে অ্যাবিলিটি আছে, এই ম্যান মার্কিং বা এইটা কিছুটা হেল্প করতে পারে। আর হেল্প করতে পারে মানে এক্সট্রা স্পেস তৈরি করতে পারে। আর ওই এক্সট্রা স্পেসে হয়তো আ রাফিনিয়া বা লামিন ইয়ামালের জন্য হচ্ছে সহজ হইতে পারে। আ একটা কথা কি যে সবসময় আসলে গোল করা বা গোল স্কোরিং করা বা হচ্ছে অ্যাসিস্ট করাটাই বড় ব্যাপার হয়ে যায় না। আপনি যখন স্পেস তৈরি করলেন আর ওই স্পেসে আপনার আ সাথের কোনো স্ট্রাইকার বা কেউ একজন গোল করলো এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। লেভানডস্কির যে প্রেসিং একটা অ্যাবিলিটি আছে এবং তার হাইটটাও একটা ফ্যাক্টর। এই ধরেন এই সিমিলার কথাতেই আসলে অ্যান্সার ২ টাই যে আমরা মানে মন থেকে তো চাই যে লেভানডস্কি শুরু করুক। ওজি, ট্রাইও। কিন্তু ওই জায়গাগুলাকে ওই পিন পয়েন্ট গুলাকে যদি আপনি ক্যালকুলেট করেন সম্ভবত হচ্ছে ফারান তোরেসকে একটু এগিয়ে রাখা যায় যে সে আর বিশেষ করে আপনি আপনার টিম যখন অনেক বেশি হাই লাইন এবং মিড প্রেস এর দিকে যায় তো হাই লাইন বা মিড প্রেস বা আপার মিড প্রেস এর দিকে যখন আপনার টিমটা খেলে যে আপনার আ হয় কি যে অনেক শর্ট ডিসট্যান্স এ খেলতে বল লুজ করলে অনেক বেশি লং ডিসট্যান্স এ তখন আ খুব অল্প টাইমে অনেক বেশি ডিসট্যান্স কভার করতে হয়। এই জায়গাগুলোতে হচ্ছে ফ্রেশ ডিফেন্ডারের ক্ষেত্রে লেভানস্কি একটু ক্লান্তি আর এইরকম জায়গায় আসলে ক্লান্তি এইরকম ম্যাচে যখন আপনি রিয়ালের সাথে খেলছেন, প্লাস একটা ট্রফির জন্য খেলছেন, আ তখন একটু রিস্কি হয়ে যায়। এই এজের কারণে সম্ভবত ফারান তোরেস একটু আগায় থাকবে। তবে যেই আসুক ফারান তোরেসেও লাস্ট ম্যাচে আপনি যদি দেখেন লাস্ট প্লাস বা কয়েকটা ম্যাচে খুবই দারুণ করতেছে এবং সো আপনি ফারান তোরেসকে দোষও দিতে পারেন। মোটামুটি মনে হয় এখন যদি আমরা কনক্লুশন এ আসি যে আ ম্যাচে আমি চাই হচ্ছে লেভানস্কিকে কিন্তু সম্ভবত ফারান তোরেস স্টার্ট করবে। আর স্টার্ট করলেও লেভানস্কি বেঞ্চ থেকে যখন আসে সেটা ইফেক্টিভ বেশি। কারণ দেখেন ৭০ মিনিটে আসলে ১০-২০ মিনিট সে খেলবে। আর এই সময়টাতে সে ফ্রেশ আছে। তার ওই প্র্যাকটিস, তার সেই গেম প্ল্যান বা ম্যান মার্কিং এই সবকিছু ফ্রেশ একটা ওয়েতে ইনপুট দিতে পারবে টিমের সাথে। ঐদিকে অপরপক্ষের ডিফেন্ডাররা একটু ক্লান্তি তাদের মধ্যে অবশ্যই আসে। তো বিশেষ করে এইরকম একটা ম্যাচ যেই ম্যাচে আপনি আ মেন্টালি প্রেশারটাও অনেক বেশি ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে এজ হয়তোবা এড করবে। যাই হোক
এই কনফিউশন এর জায়গা ছাড়া মনে হয় এক্সাক্ট গত ম্যাচের টিমটাই খেলানোটাও ঠিক আছে। আপনি টিমটাকে কিভাবে কল্পনা করছেন? না বা কারে চান লেভানডস্কি না হচ্ছে ফারান তোরেস এদিকে এমবাপ্পে খেলুক কি না খেলুক? এইসব কিছু কমেন্টে জানাইতে পারেন। আর আমরা আমাদের ব্লগের লিংকও দিয়ে দিব। আপনি ব্লগ সেখান থেকে পড়তে পারেন। আমরা হচ্ছে ট্রাই করি বিভিন্ন প্র্যাকটিস নিয়ে লেখার। ভবিষ্যতেও সুন্দর, সুন্দর লিখা ট্রাই করব ইনশাআল্লাহ। আ এই আরকি। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড টাটা।